প্রবল ঝাঁকুনিতে ঘুমটা ভেঙে গেল, আর ঘুম ভাঙতেই মনে পড়ল এতক্ষণ ধরে স্বপ্নে দেখা এই সুন্দর দৃশ্যগুলি আসলে স্বপ্ন নয়, গত 24 ঘন্টায় আমারই জীবনে ঘটে যাওয়া বিভিন্ন মুহূর্তের দৃশ্যগুলি আমি এতক্ষণ ঘুমিয়ে দেখছিলাম। এখন আবার সেই প্রবল ঝাঁকুনির রাস্তায় পড়ে ঘোর বাস্তবে ফিরে এলাম। তবে আপনাদের নিশ্চয়ই নিরাশ করব না। রিওয়াইন্ড করে গত 24 ঘন্টায় কি কি ঘটে গেছে তার সাক্ষী আমি আপনাদেরও করাবো। ক্যামেরা বন্দি করে এনেছি যে সেই সব মুহূর্তগুলো। চলুন এবার আমরা ঘুরে নিই সান্দাকফু, পশ্চিমবঙ্গের শীর্ষদেশ থেকে। যারা আমার আগের ভিডিওগুলো ফলো করেছেন তারা জানেন যে 26 তারিখ আমরা কলকাতা থেকে রওনা হয়ে দার্জিলিং ঘুরে ওখানকার ক্রিসমাস ইভের ভাইবটাকে এক্সপ্লোর করে গতকাল অর্থাৎ 28শে ডিসেম্বরে টুমলিং এসে পৌঁছেছিলাম। আজ সকালে দুর্ধর্ষ একটা সানরাইজ উপভোগ করার পরে 10টা নাগাদ আমরা বেরিয়ে পড়লাম আমাদের পরবর্তী গন্তব্য সান্দাকফুর উদ্দেশ্যে। টুমলিং থেকে সান্দাকফু যাওয়ার রাস্তার অনেকটা অংশই পড়ে সিঙ্গালিলা ন্যাশনাল পার্কের ভেতর দিয়ে। কিছুটা রাস্তা আসার পরেই দেখলাম রাস্তার মাঝখানে বেশ একটা বরফের লেয়ার পড়ে আছে। না, এখানে কোনো স্নোফল হয়নি, কিন্তু রাতে যে শিশির পড়েছিল সেটাই জমে বরফ হয়ে আছে। গাড়ি যাতায়াতের ফলে দুদিকে পিচ বেরিয়ে মাঝখানের অংশটা কিছুটা সাদা হয়ে আছে। কিছুক্ষণের মধ্যেই আমরা পৌঁছে গেলাম সিঙ্গালিলা ন্যাশনাল পার্কের গেটের সামনে। এখানে এন্ট্রি করে টিকিট নিয়ে আমাদের ভিতরে প্রবেশ করতে হবে। পৌঁছে গেছি এখন সিঙ্গালিলা ন্যাশনাল পার্কের গেটের সামনে। এখানে এন্ট্রি ফি দিয়ে আমাকে ঢুকতে হবে। গাড়ির জন্য 450 টাকা আর পার হেড 200 টাকা এক এক দিনের। তো এই টাকাটা দিয়ে আমি এখন এখানে এন্ট্রি নিয়ে এখানে আমি ঢুকবো আমরা। তো গাড়ি এগিয়ে গেল, আমি এখন এন্ট্রি পাসের জন্য যাচ্ছি অফিসে। এখানে আমি সিঙ্গালিলা ন্যাশনাল পার্কের এন্ট্রি পয়েন্টের অফিস থেকে টিকিট নিয়ে নিলাম 200 টাকা পার হেড করে এক একটা টিকিট, আর 480 টাকা হচ্ছে গাড়ির জন্য এন্ট্রি পাস এক এক দিনের রেট। এগুলো আমি সেটা দিয়ে এখানে নাম এন্ট্রি করে নিলাম। এন্ট্রি করে টিকিট পেয়ে গেছি, এখন আমরা এগোবো। ভাল্লুক, হিমালয়ান ব্ল্যাক বেয়ার, লেপার্ড, ক্লাউড লেপার্ড, বিভিন্ন ধরনের পাখি ছাড়াও সিঙ্গালিলা ন্যাশনাল পার্কের অন্যতম প্রধান বৈশিষ্ট্য হচ্ছে রেড পান্ডা। শুধুমাত্র রেড পান্ডা দেখার জন্যই অনেক ট্যুরিস্ট সারা বছরে এখানে ভিড় করেন। বেশ কুঁড়ে হলেও সচরাচর এই প্রাণীগুলি প্রচণ্ড লাজুক হয় এবং মানুষকে অ্যাভয়েড করে। ট্রেকিং রুটে দেখার সম্ভাবনা থাকলেও গাড়ি চলাচলের কারণে এই রুটে এদের দেখা প্রায় অসম্ভব। তবুও যেতে যেতে চোখ রইল রাস্তার দুধারে গাছের উপর। বিশেষ করে যখন বাঁশ বনগুলো আসছিল তখন চোখ সেখান থেকে আর সরাতে পারছিলাম না। বাঁশ গাছের কচি ডাল আর পাতাই যে রেড পান্ডার সব থেকে প্রিয় খাবার। এখন কিন্তু আমরা সিঙ্গালিলা ন্যাশনাল পার্ক দিয়ে কন্টিনিউয়াস নিচের দিকে নামছি। আর সেই যে খারাপ রাস্তা যেটার জন্য সান্দাকফু বিখ্যাত বা কুখ্যাত, সেই রাস্তা কিন্তু এখনো শুরু হয়নি, সেটা আসবে আরো কিছুটা পর থেকে। এখনো ডেন্স ফরেস্টের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি। দুদিকে একদম তীক্ষ্ণ নজর রেখে চলেছি যদি একটা রেড পান্ডার দেখা পাওয়া যায়, কিন্তু এই গাড়ির রাস্তায় চান্স খুবই কম। তাও আর কি, আশায় বাঁচে চাষা। यहाँ पे रुकेंगे 10 मिनट। ঠিক, आप ये एंट्री करवा दीजिए। এখন আমরা গৈরি বাসে ঢুকলাম। এখানে একটা চেকপোস্ট আছে, এন্ট্রি করতে হবে। করে এখানে একটুখানি ওয়েট করে আমরা আবার রওনা দেব। আচ্ছা, এখানে একটা ইম্পর্টেন্ট ইনফরমেশন আপনাদের দিয়ে রাখি। এই রুটে আসতে গেলে অবশ্যই আপনার সাথে আপনার আধার কার্ডের অরিজিনাল কপি এবং তার কয়েকটা জেরক্স সঙ্গে রাখবেন। বিভিন্ন চেকপোস্টে আপনাকে এন্ট্রি করার সঙ্গে সঙ্গে ওই কপিগুলো কিন্তু দেখাতে হবে। জেরক্স কপি রাখার কারণ হলো যদি কোনো জায়গায় আপনাকে দিতে হয় সেক্ষেত্রে কিন্তু জেরক্স করার কোনো অপশন এখানে নেই।
গৈরিবাসের পর থেকে একদম খাড়া চড়াই। আর এখানে কিন্তু রাস্তাটা একদম নতুন করেছে, বোঝাই যাচ্ছে টাইলস দিয়ে একদম নতুন রাস্তা তৈরি হয়েছে। মানে এই রাস্তাগুলো আগে খুব খারাপ ছিল, এখন আর কি এগুলো মেরামত করেছে এবং নতুনভাবে তৈরি হয়েছে, টাইলস দিয়ে করেছে যাতে ভেঙে না যায়। চলুন দেখা যাক কতটা রাস্তা এরকম আছে। তারপর তো আমাদের আছেই রোলার কোস্টার রাইড। এই যে এখানে এখনো রাস্তা তৈরির কাজ চলছে, এই রাস্তাগুলো সব নতুন তৈরি হচ্ছে এখন। কোথায় তুলে দিল গাড়িটা, প্রায় পাহাড়েই তুলে দিল। আমরা এখন ঢুকছি কাইয়াকাটা বলে একটা গ্রামে। এর একটা স্টোরি আছে যেটা জিগমিজি এখন বলবে। বলি। कि हम लोगों ने सुना है ये, हाँ हाँ ठीक है। हाँ हाँ एक्चुअल में इसका स्टोरी किसी ने बता दिया हमको हाँ कि कहीं बोल के एक कास्ट होता है, जैसे कि बिहारी, मारवाड़ी, हाँ हाँ नेपाली कास्ट होता है है, सर। हाँ, हाँ। वो कहीं भी एक जैसे कि ये बिहारी टाइप का ही होता है। अच्छा उसको किसी ने पहले एक नेपाली ने काट दिया था, अच्छा ठीक है, इसीलिए उसका नाम, ये जगह का नाम रहा कायाकटा। अच्छा, इधर काट दिया था उसको। काट दिया था, जी जी जी। अच्छा, क्या कसूर था उसका? वो तो मालूम नहीं है। अच्छा अच्छा काटा, कैया को काट दिया था इसीलिए हुआ इसलिए कैया काटा। चलिए। আচ্ছা, যারা আমাদের আগের পর্বগুলি দেখেননি তাদের জানিয়ে রাখি যে আমাদের টুমলিং এবং সান্দাকফুর হোটেল বুকিং এর ব্যবস্থা করেছে ট্রাভেল ড্রিমস। ট্রাভেল ড্রিমস এর নাম্বার আমি স্ক্রিনের নিচে এবং ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখলাম। এই এখন রোলার কোস্টার রাইড সবে শুরু হয়েছে, কিন্তু এখনো যা রাস্তা চলছে এইটা হচ্ছে ট্রেলার, মানে এই নেচে নেচে যাচ্ছি পুরো পাথরের রাস্তা। এতদিন আমি ভাবতাম যে অফরোডিং টফরোডিং করছি বোধহয়, তো আমার কনসেপ্ট পুরোপুরি চলে গেছে মাথা থেকে ওটা, যে আমি এতদিন যা চালিয়েছি পুরো রোডেই চালিয়েছি। অ্যাকচুয়ালি এটাই হচ্ছে অফরোডিং। আর এরপরে নাকি আরও খারাপ রাস্তা আসতে চলেছে, জিগমিজি বললো। এটা কিছুই নয়, তো ট্রেলারেই যা দেখছি মোটামুটি রোলার কোস্টার কলকাতায় গিয়ে আর কারোর চাপার দরকার আছে বলে মনে হয় না। এটা একটা রোলার কোস্টার রাইড হচ্ছে। আর এখানে কেমন লাগছে বলো তো? লাগছে অনবদ্য, তার সাথে রাস্তা যাই হোক না কেন চারপাশের যে শোভা, মানে অদ্ভুত সুন্দর, একদম ভরিয়ে রেখেছে। এটা কিন্তু ঘটনা, চারপাশে যা ন্যাচারাল বিউটি, মনে হচ্ছে যে আমাদের ইঞ্জেকশন দিয়ে পুরো অন্য সবকিছু ভুলিয়ে শুধু ওটার উপরেই মুগ্ধ করে রেখেছে। অপূর্ব সুন্দর। চলুন বাকি রাস্তাটা দেখি, আর এরপরে রাস্তা আরো কতটা খারাপ হয় তার এক্সপিরিয়েন্স নিই আপনাদের সঙ্গে। এসে গেছি এখন কালীপুকুরির সামনে। আমার সামনে একটা কালীপুকুরি, আমি দেখিয়ে দিচ্ছি। নেপালি কথায় কালীপুকুরির অর্থ হল কালো জলের হ্রদ। ভারত নেপাল সীমান্তে অবস্থিত এই লেকটি নেপালিদের কাছে অত্যন্ত পবিত্র। এখন নেপাল দিয়ে যাচ্ছি, আর এখানে 50 টাকা করে ডেভেলপমেন্ট ফি আমাদের নিল, আর এখানে তার জন্য টিকিট দিয়ে দিয়েছে। আর সামনে সেই রাস্তা, এখন পুরো রাস্তাটাই প্রায় নেপাল দিয়ে যেতে হবে।
সান্দাকফুতে গিয়ে আবার ওয়েস্ট বেঙ্গল নেপাল বর্ডারে পৌঁছাবো। কালীপোখরির পর থেকে রাস্তার অবস্থা কিন্তু অত্যন্ত খারাপ। এখান থেকে সান্দাকফু দূরত্ব খুব বেশি না হলেও স্পিডোমিটারের কাঁটা ঘন্টায় 10 কিলোমিটারের ওপরে তোলা যে কোনো গাড়ির পক্ষেই প্রায় অসম্ভব। ব্রিটিশ আমলের ল্যান্ড রোভার যতই আপনার কাছে আকর্ষণীয় লাগুক না কেন, রাস্তার এই অবস্থার জন্য আমি কিন্তু অবশ্যই বোলেরো অনেক বেশি রেকমেন্ড করব। আমরা মোটামুটি 1টা থেকে 1:30টার ভেতর সান্দাকফু পৌঁছে যাব। জিগমিজি বলল বিকেলবেলা আমাদের আলে নিয়ে যাবে, তার জন্য 1000 টাকা এক্সট্রা লাগবে। ওখান থেকে নাকি অসাধারণ সূর্যাস্ত দেখা যায়। আমরা রাজি হলাম। দোল খেতে খেতে অলমোস্ট পৌঁছে গেছি সান্দাকফুতে। এই সামনে সান্দাকফু, আমরা এখন ঢুকবো। এই দেখা যাচ্ছে সান্দাকফু, অলমোস্ট এসে গেছি। সামনে ওটা হচ্ছে হোটেল শেরপা চ্যালেট, আর ওই সামনে হচ্ছে যে প্রেয়ার ফ্ল্যাগ গুলো আছে ওটাই হচ্ছে সান্দাকফুর এন্ট্রি পয়েন্ট। তো আমরা সান্দাকফু পৌঁছে গেলাম, আর এবারে বাকিটা ওপরে গিয়ে আমি ব্লগ করছি। আমরা উঠেছি সানরাইজ হোটেলে, সানরাইজ হোটেলে গিয়ে আমি ব্লগ করছি। এসে গেছি সানরাইজ হোটেলে। এসে গেছি সানরাইজ হোটেলে, কোনো রকমে ঘরে ব্যাগপত্র রেখেই চলে এসেছি ছাদে। তো এখন চারদিকে মোটামুটি মেঘে ঢাকা, এখন কিছু দেখার সেরকম ব্যাপার নেই। পেছনে 2-1টা পিক একটু বেরিয়ে আছে, তবে এই ক্যামেরা দিয়ে তুললে সেটা বোঝা যাবে না। তো কালকে অবধি ওয়েট করতে হবে হয়তো। যদি বিকেলের দিকে ক্লিয়ার পাওয়া যায় আমি ডেফিনেটলি তুলবো, সানসেটটাও তুলবো। আর আলে যাওয়ার একবার ইচ্ছে আছে, আলে গিয়ে সানসেটটা তোলার। তো দেখা যাক কি হয়, সবটাই ওয়েদারের ওপর। খানগুলো বরফ জমে আছে। আর এইটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গলের টপ, একদম সান্দাকফুর ওপরে ওয়েস্ট বেঙ্গলের হাইস্ট পয়েন্ট। তো দেখি যেতে পারবো কিনা, কারণ আমার যে জুতোটা ছিল কোয়েচার জুতোটা, ওটা একটু খুলে গেছে। আমি একটা আলাদা জুতো এনেছিলাম স্নিকার, তো এখন সেটা পরেই আছি। তো এটা কাপড়ের জুতো, এখন যেহেতু বরফ পড়ে আছে কতটা এটা দিয়ে যেতে পারবো আমি শিওর নই। তাও একটু অ্যাটেম্প নিয়ে দেখি, যদি যেতে পারি তো যাব। এই যে সব বরফ পড়ে আছে, বরফ পড়েছে আর কি। তবে যতটা বরফ থাকার কথা এবারে এখন অবধি ততটা বরফ নেই এখানে। চারদিকে জাস্ট এরম পেঁজা তুলোর মতো একটু একটু করে বরফ পড়ে আছে। আর ওই পিকটাতে উঠবো ঠিক করেছিলাম, ওই আমার পিছনের ওই পিকটাতে, ওটা ওয়েস্ট বেঙ্গলের হাইস্ট পয়েন্ট। তো একটুখানি গিয়ে কিছুটা উপরে উঠে আবার নেমে আসলাম, কারণ যেহেতু কোয়েচার জুতো নেই আর এই জুতোটা স্কিড করছে আর কি খুব। ইনফ্যাক্ট নামার সময় আমি একবার, সোনাই একবার, দুজনে দুবার ধপাস করে পড়েছি। তো সোনা ইনফ্যাক্ট কোয়েচা পরেও পড়েছে। তো সেই জন্য রিস্ক নিলাম না। আমাদের কাছে কোনো ট্রেকিং স্টিকও নেই, যেহেতু এবার ট্রেক করছি না, ট্রেকিং স্টিক নিয়ে আসেনি। আর যেহেতু ট্রেকিং শু নেই তাই রিস্ক নিয়ে লাভ নেই, কারণ ওটার সময় হয়তো উঠে যাব, নামার সময় প্রচন্ড স্লিপারি, পুরো রাস্তাটা বরফ হয়ে আছে আর কি, সেই জন্য আর গেলাম না। মেঘের অপর দিক দিয়ে কতগুলো রেঞ্জ উঁকি মারছে, ওখান থেকে উঁকি মারছে, পিক উঁকি মারছে আর কি। এখান থেকে একটা স্নো লেপার্ড গেলেই হয়ে গেল, রোদটাও বেশি আসে। এখানে কিন্তু বরফটা অনেকটাই বেশি, যেহেতু উঁচু জায়গা রোদ আসে না, ওই জন্য বরফটা এখানে গলেনি এখানে। তো সানরাইজে এখন লাঞ্চ টেবিলে বসে আছি, এখানে বুফে সিস্টেমের লাঞ্চ। আর লাঞ্চে কি দিয়েছে একবার জাস্ট আমি ঘুরিয়ে নিচ্ছি। তো সোনাই টোনাই সবাই খাওয়া শুরু করে দিয়েছে এখানে।
আর বাকি লাঞ্চে যেগুলো আছে সেটা হচ্ছে রাইস, এখানে আছে ডাল, দু রকম তরকারি আছে। এটা একটা তরকারি, এটা সম্ভবত স্কোয়াশের হবে, আর এটা হচ্ছে বাঁধাকপির তরকারি। এখানে দু রকম পিকল, একটা মিক্সড পিকল, একটা হচ্ছে তেঁতুলে, একটা পাঁপড় ভাজার বাকেট, আর এখানে হচ্ছে স্যালাড। এছাড়া যারা প্যাকেজে আসছেন তাদের জন্য শুধু অপশান হচ্ছে ডিমের, যে কজন আছে সেই কজনের জন্য শুধু এরা, শুধুমাত্র সেই কজনের জন্য ডিম এরা দিয়ে দিচ্ছে, সেই কটা গোনাগুনতি। এই হচ্ছে এখানকার অপশান। এটা হচ্ছে শেরপা চ্যালেট, আর এর পাশেই জাস্ট একটু উপরে এইটা হচ্ছে সানরাইজ। ওটা হচ্ছে হোটেল নববুদ্ধ। চট করে একটু রুম টোরটা করে দিই। আমরা আছি 208 নম্বর রুমে, 208। আর রুমে ঢুকে এইখানে টেবিল, এখানে জামা কাপড় রাখার একটা হ্যাঙ্গার টাইপের আয়না, বড় এখানে একটা উইন্ডো আছে। আমাকে বলা হয়েছে এখান থেকে, এটা নাকি এভারেস্ট ভিউ রুম, এখান থেকে এভারেস্ট দেখা যাবে। আচ্ছা, দুটো বেড আছে, একটা সিঙ্গেল বেড, একটা ডাবল বেড। এখানে বেডেও ইলেকট্রিক ব্ল্যাঙ্কেট আছে। ঘরে ওরা হিটার রাখেনি, তার কারণ অক্সিজেনের জন্য সাফোকেশন হয়। তো ইলেকট্রিক ব্ল্যাঙ্কেট আছে, ওরা দুটো ইলেকট্রিক ব্ল্যাঙ্কেট এখানে আমাদের জ্বালিয়ে দিয়েছে। বাট এইগুলো হচ্ছে চার্জেবল বেসিস। তো এক একটার জন্য হচ্ছে ডাবলের জন্য 200 টাকা, সিঙ্গেলের জন্য ডাবলের জন্য 300 টাকা, সিঙ্গেলের জন্য 200 টাকা। তো এটা আলাদা করে চার্জেবল, যেটা আমাদের দিতে হবে। আর এই হচ্ছে বাথরুম এখানকার। এই বাথরুম, এখানেও বেসিক কোমোড আছে, এখানে বেসিন আছে, একটা আয়না আছে, আর এখানে পটির জন্য টিস্যু পেপার দেওয়া আছে। তো এই হচ্ছে এখানকার ব্যবস্থা। তো রাতে তো ঠান্ডা হবেই, সেই জন্য এখানে ইলেকট্রিক ব্ল্যাঙ্কেটের ব্যবস্থা আমরা করে নিয়েছি, যাতে এটা গরম থাকে। আর যারা এখানে আসবেন, আগে থেকে প্ল্যান করে আসবেন, যখন বুকিং করবেন তখন চেষ্টা করবেন 201 বা 202 নম্বর রুমটা নেওয়ার, কারণ ওগুলোতে থেকে সব থেকে সুন্দর ভিউ পাওয়া যায়, একদম কাঞ্চনজঙ্ঘার সামনে। যদিও এর ওপরেই ছাদ, আর সবাই ভিউয়ের জন্য সকালবেলা ছাদেই যায়, সে 201, 202 এর লোকেরাও ছাদে যায়, কিন্তু যারা ভিউওয়ালা রুম পেতে চান তারা একটু আগে থেকে যদি বুক করেন তাহলে 201, 202টা প্রেফার করবেন। আর এখন যেহেতু পিক সিজন, এই সময়কার বুকিং কমাস আগে থেকে হয়, কোনো ঠিক নেই। আমি তো এখানে প্রায় 4 মাস না হলেও 3.5 মাস আগে থেকে বুক করে রেখেছি। বিকেল 3:45-র সময় আমরা রওনা দিলাম আহালের উদ্দেশ্যে। আমাদের আহালে যাওয়ার ডিসিশনটা যে কতটা ঠিক ছিল সেটা কিছুক্ষণ পর থেকেই আমরা বুঝতে পারলাম। টেম্পারেচার প্রায় 0 ডিগ্রির আশেপাশে ঘোরাফেরা করছে। হাওয়া দিচ্ছে প্রায় 50 কিলোমিটার প্রতি ঘন্টার গতিবেগে। হাত জমে অসার, গ্লাভস একটুখানির জন্য খোলার উপায় নেই, কিন্তু তাও ছবি তো তুলতেই হবে। এক মুহূর্তের জন্য মনে হয়নি যে আমি ভিডিওগ্রাফি বন্ধ করি বা হোটেলে ফিরে যাই।
আহাল থেকে মাত্র 1 কিলোমিটার ডিস্টেন্স হলেও গাড়ি নিয়ে আসার ডিসিশনটা এই কারণে ঠিক ছিল যে আমাদের ফিরতে সন্ধে হয়ে গেছিল, রাস্তা ছিল বরফাচ্ছাদিত, পিচ্ছিল, এবং এই প্রচন্ড ঠান্ডায় হেঁটে 1 কিলোমিটার ফেরাটা হয়ে যেত দুর্বিষহ। এখন গেছিলাম সানরাইজ থেকে 1 কিলোমিটার দূরে আলে সানসেট দেখতে। কি যে দেখলাম, মানে চোখের সামনে সেটাই দেখে যাচ্ছি এখন। পুরো মেঘের ওপরে মনে হচ্ছিল যেন মেঘের ওপর দিয়ে 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 হেঁটে চলে যাই ওইখানে। চারিদিকে পুরো মানে আলোর, মানে ওই গানটার কথা মনে পড়ছিল যে সত্যি মানে জীবন ধন্য। আর এসে এখানে গরম গরম এরকম পকোড়া নিয়ে বসে পড়েছি তিনজনে। প্রায় শেষের দিকে, অলমোস্ট সবটা পুরো প্লেট খালিও হয়ে গেল। হ্যাঁ, খিদেও পেয়েছিল। সত্যি যা দৃশ্য দেখলাম, সারা জন্মে কেন 7 জন্মেও বলবো কিনা সন্দেহ। সাড়ে 8টার ভেতর ফ্রাইড রাইস, চিলি চিকেন দিয়ে ডিনার শেষ করে সেদিন আমরা ঘরে ফিরে এলাম। পরের দিন অনেক ভোরে উঠতে হবে। কি আছে? ব্রেড আছে। এটা কি? এটা বোধহয় সাম্বার টাইপের কিছু, এটা তরকারি টাইপের। পোহা,
ওখানে চলে গেলি কেন রে? চাউমিন অথবা উপমা, ফ্রাইড রাইস, আর এখানে আছে টিবেটান ব্রেড, জ্যাম, কচুরিও আছে কিন্তু ওটা শেষের দিকে। সকাল ঠিক 9টার সময় আমরা সান্দাকফু থেকে রওনা দিয়েছি, মানিকঞ্জনের দিকে যাচ্ছি এখন সেই রোলার কোস্টার রাস্তা দিয়ে। আর মানিকঞ্জন থেকে আমরা যাব তাবাকুশি, আজকে যাব তাবাকুশি। ওখান থেকে গাড়ি চেঞ্জ করতে হবে, অন্য গাড়ি নিতে হবে। তো হয়তো আমাদের বিকেলবেলা হয়ে যাবে পৌঁছতে, কারণ দার্জিলিং সাইডে প্রচুর ট্রাফিক থাকে এখন, আজ ওই ট্রাফিকের জন্য অনেকটা ডিলে হওয়ার চান্স আছে। তো দেখা যাক কটার সময় পৌঁছাই আমরা মানিকঞ্জন। আর অসাধারণ একটা ট্রিপ গেল, শুনে নিন পেছনে দুজনের থেকে কেমন লাগলো। আজকের সানরাইজ চিরদিন মনে রাখবো। মানে এতটা বিস্তৃত রেঞ্জ দেখা যাচ্ছিল, সানরাইজ রেস্টুরেন্টের হোটেলের এই পাশ থেকে ও পাশে শুধু দৌড়াদৌড়ি করছিলাম, যে এখান থেকে সূর্যটা উঠছে, কখন কাঞ্চনজঙ্ঘার উপরে পড়ছে, আস্তে আস্তে এভারেস্টের উপরে মাকালু নুচ্ছে। এমনকি পাশে অন্নপূর্ণা অব্দি দেখা গেছে। আরো এই সাইড দিয়ে যত বেড়া বেড়েছে, কিছু কিছু পিক দেখা গেছে চীন আর তিব্বতের সাইডে, ওগুলোর নামগুলো জানা নেই। মানে এখনো অব্দি আসার সময় অব্দি সামনে মনে হচ্ছে কেউ আকাশের মধ্যে ফেভিকুইক দিয়ে যেন লাগিয়ে দিয়েছে, একটু ঝকঝক করছে। অসাধারণ অদ্ভুত একটা ট্রিপ হলো। অনেক দিন এই অক্সিজেন নিয়ে সামনের কাজগুলো চালিয়ে নিতে পারবো। আর এটা মানে মনের একদম স্মৃতি একদম মানে পার্মানেন্টলি রয়ে যাবে। দারুণ দারুণ, কালকে যেমন একটা সানসেট দেখেছি, আজকে তেমনি একটা সানরাইজ। উফ, অসাধারণ। বারবার মন চাইবে সানরাইজ আসতে। তোর কেমন লাগলে শোনাই বল। সেরা, লাইফের বেস্ট সানসেট। শেষ হয়নি কিন্তু অনেক সানসেট দেখবো, কিন্তু লাইফের বেস্ট সানসেট ছিল। এবার বললি সানরাইজ হোটেলে থাকার এক্সপিরিয়েন্সটা। আমার তো বেশ ভালোই লেগেছে। এরকম একটা জায়গায় সব রকম ফেসিলিটি ওনারা দিয়েছেন হাসি মুখে, সব কিছুই আমাদের কি চাই না চাই বারবার জিজ্ঞেস করেছেন, সেগুলোকে একদম মেটিকেট করার চেষ্টা করেছেন। এর সব থেকে প্লাস পয়েন্ট হচ্ছে ছাদটা। এই ছাদটাতে প্রচুর লোক আসেন, অন্যান্য হোটেলে থেকেও এখানে ছাদটাতে আসেন এখানে সানরাইজটা দেখতে। এমন একটা রাস্তা দিয়ে যাচ্ছি যে দুজনেই বেশি কাঁপছে। এত সুন্দর সানরাইজ দেখছিলাম, কিন্তু যা হাওয়া, ঝড়ের মতো হাওয়া। মানে এর থেকে কম টেম্পারেচারে আমরা পঞ্চলি বেস ক্যাম্প থেকে এসছি, কিন্তু এত ঠান্ডা লাগেনি। কিন্তু আজকে যেন ঠান্ডাটা আরো বেশি অনুভূত হচ্ছিল এর হাওয়াটার জন্য। নাক থেকে মনে হচ্ছে চোখ দিয়েও যেন হাওয়াটা চলে গিয়ে ভেতরে ঠান্ডা দিচ্ছে, এত হাওয়া। এরপরে ওই হাওয়াটার জন্য মাঝে মাঝে সোনাই নিচে গিয়ে চলে যাচ্ছিল, নিচে সিঁড়ির মাঝখানে গিয়ে একটুখানি দাঁড়িয়ে নিচ্ছিল, আবার আসছিল। মানে ওই এত ঝোড়ো হাওয়াটাকে স্ট্যান্ড করা যাচ্ছিল না, প্রচন্ড। মানে দাঁড়ানোই, মানে হাত সবসময় নড়াতে হচ্ছিল। কিন্তু চারদিকের দৃশ্যটা মানে সমান তালে এই হাওয়াটার সাথে পাল্লা দিয়ে গেছে, মানে আমাদের একটু ওখান থেকে মুভ করতে দেয়নি। অদ্ভুত একটা সানরাইজ দেখেছি। 9টায় বেরিয়ে এখন 11টা বাজতে 10, আর আমরা পৌঁছে গেছি কুমলিংয়ে। এখান থেকে আর 1 ঘন্টার মতো লাগবে হয়তো মানিকঞ্জন যেতে।
এখন ঠিক 11:35 বাজে, সকাল 9টায় আমরা সান্দাকফু থেকে রওনা হয়ে 11:35 এখন মানেভঞ্জনে এসে পৌঁছালাম। আর এখানেই জিগবিজি আমাদের জন্য গাড়ির ব্যবস্থা করে রেখেছিল। তো এখান থেকে আমরা এখন চলে যাচ্ছি তাবাকুশি। পরবর্তী পর্বে আমরা নিয়ে আসবো তাবাকুশির ব্লগ। যদি আমাদের এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং বেল আইকনটিতে অবশ্যই ক্লিক করে রাখুন। আমরা নতুন কোনো ভিডিও দিলেই আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। রোড এবং আমরা সঙ্গে আপনারা। রাস্তায় আছি, রাস্তায় থাকবো।